আজ এমন একটা ঘটনার দিকে আমরা আলোকপাত করব যা সত্যি একেবারে নিন্দার ঝড় তুলে দিয়েছে। অত্যন্ত লজ্জাজনক, নক্কারজনক একটা ঘটনা। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষাঙ্গন, যেখানে প্রধান শিক্ষককে রীতিমতো ঘাড় ধাক্কা দেওয়া হচ্ছে, এমনকি মারা হচ্ছে। তৃণমূল নেতার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। আর এই ঘটনা নিয়েই আজ জিরো আওয়ারে আমরা আলোচনা করব। মাসুমার সঙ্গে জিরো আওয়ারে রয়েছে আমি শাহানা। এবং মাসুমা যেমনটা বলল, শিক্ষাঙ্গনে তৃণমূলের দাদাগিরির অভিযোগ আবারও উঠতে শুরু করেছে। এবং এর আগেও এ ধরনের ঘটনা যে আমরা একেবারে দেখিনি তা নয়, কিন্তু এই ঘটনার পর খুব স্বাভাবিকভাবেই কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং যেই বিদ্যালয়ের কথা আমরা বলছি, অর্থাৎ কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতন, সেখানকার এই ঘটনা কিন্তু খুব স্বাভাবিকভাবেই অনেকগুলো প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে। প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা, মারধরের অভিযোগ, আর এখান থেকেই উঠছে একাধিক অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্য ত্রিদীপ বারুইয়ের বিরুদ্ধে। ত্রিদীপ বারুই স্কুল পরিচালন সমিতির সভাপতি পাল্টা প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরব তৃণমূল নেতা। আর এই ঘটনাকে কেন্দ্র করে নিন্দার ঝড় সব হলে, আর ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে স্কুলের ভেতরে শিক্ষককে রীতিমতো ঘাড় ধাক্কা। দেখুন, সেই সময়ের সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে প্রধান শিক্ষককে রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে টেনে সরিয়ে দিচ্ছেন তৃণমূল নেতা। সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে, আর এই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর রীতিমতো নিন্দার ঝড় শুধুমাত্র শিক্ষা মহলে নয়, প্রত্যেকটা মহলে নিন্দার ঝড় উঠেছে। একদমই তাই মাসুমা, তুমি যে ছবিটা দেখাচ্ছ, এবং গতকাল যখন আমাদের প্রতিনিধির সঙ্গে আমাদের কথা হচ্ছিল এবং সে জানিয়েছিল যে স্থানীয় সূত্রে খবর পাওয়া গিয়েছে যে সে সময় কিন্তু বিদ্যালয় চলছিল। অর্থাৎ দেখো, একটা বিষয়, এই বিদ্যালয়ের এলাকায় যথেষ্ট সুনাম রয়েছে এবং এই ঘটনার পর তুমি যেমনটা বললে, সব মহলে কিন্তু নিন্দার ঝড় উঠেছে। অর্থাৎ শুধুমাত্র যে রাজনৈতিক মহলে এ নিয়ে আলোচনা চলছে তা নয়, এই বিদ্যালয়ে যারা প্রাক্তনী তারাও কিন্তু রীতিমতো নিন্দা করছেন এই ঘটনার পরে, সিসিটিভি ফুটেজ দেখার পরে। আর এ বিষয়ে আক্রান্ত প্রধান শিক্ষক তিনি ঠিক কি বলছেন এই ঘটনার পর, দেখুন। হঠাৎ করে বিদ্যালয়ের প্রেসিডেন্ট একটি কাগজে লিখে নিয়ে চলে এসেছেন, বিভিন্ন মিথ্যা কথা লিখে। আপনি এমসির পারমিশন ছাড়া ট্যুরের জন্য টাকা পয়সা কালেকশন করেছেন, আর আরও বিভিন্ন কিছু এমসিতে আলোচনা হয়, এমসির সিদ্ধান্ত হয়নি ইত্যাদি ইত্যাদি, ওই এমসির মিটিংয়ের সিদ্ধান্ত ইত্যাদি বিভিন্ন রকম মিথ্যা কথা লিখেছে। তখন আমি বললাম যে এটা তো আমি রিসিভ করে দেবো না। তখন বলছে কেন রিসিভ করবেন না? তখন বল প্রয়োগ করতে শুরু করলেন, আপনি রিসিভ করে দিচ্ছেন না, আপনাকে চেয়ারে বসতে দেবো না, আমরা এখানে গেট বন্ধ করে দেবো, চেয়ার টেনে বের করে দেবো। চেয়ার সরিয়ে দিয়ে আমাকে ঘাড়ে জোরে আঘাত করতে করতে, প্রচণ্ড জোরে জোরে আঘাত করতে করতে, এবং হাতে তো আমার খুবই ব্যথা, একদম ফুলে আছে এখানে। তৃণমূল নেতা ত্রিদীপ বারুইয়ের বিরুদ্ধে অভিযোগ তুলছেন প্রধান শিক্ষক, কিন্তু অভিযুক্ত ত্রিদীপ বারুই কি বলছেন এই বিষয়ে শোনাবো। আমাকে মারতে ছিল, আমি ঠেকাচ্ছিলাম। স্যার আপনাকে মারছিল কারণ দেখি হঠাৎ কেন মারল? উনি হচ্ছেন বর্তমানে একটা ভবনের নামে টাকা তুলছে, সেই টাকা তুলতে গিয়ে উনি হচ্ছেন কোনো এমসির কোনো রিপোর্ট নেয়নি, রিপোর্ট পারমিশন নেয়নি। সেটা আমি একটা রিসিপ্ট নিতে গেছিলাম, ক্লার্ক রিসিপ্টটা দেয়, কিন্তু ওনার কাছে রিসিপ্ট সিল আনতে যাওয়ার পর উনি কাগজটা মুড়ে ফেলে দেয়। এবং তারপরে আমি যখন তুলতে গিয়েছিলাম এবং আমি বললাম আপনি সই করে দিন, তখন উনি আমাকে ঠেলে দেন। যেমনটা বলছিলাম যে ঘটনার পর রাজনৈতিক মহলেও রীতিমতো শোরগোল। আর এ বিষয়ে জেলা বিজেপি নেতৃত্বের তরফে ঠিক কি প্রতিক্রিয়া মিলেছে দেখুন। তৃণমূলের যে পঞ্চায়েত সদস্য এবং ওই ম্যানেজিং কমিটির সভাপতি ঘটনাটি ঘটিয়েছে, আমাদের কাছেও সেই সিসিটিভি ফুটেজ এসছে এবং আমরা আপনাদের মাধ্যম দিয়ে দেখতে পাচ্ছি যে নক্কারতমভাবে একজন স্কুলের শিক্ষককে কিভাবে তৃণমূলের পঞ্চায়েত সদস্য পেটাতে পেটাতে বাইরে বের করছে। আর এই বিষয়ে আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। অধ্যাপক অমিতাভ কাঞ্জিলাল রয়েছেন আমাদের সঙ্গে। অমিতাভ বাবু, প্রথমেই যে প্রশ্ন, যে শিক্ষা প্রতিষ্ঠানের মতো জায়গায়, শিক্ষাঙ্গনের মতো জায়গায় এই ঘটনা যে প্রথম দেখলাম তা তো নয়, একাধিকবার এই ধরনের ঘটনার সাক্ষী থেকেছি আমরা, বারংবার এই ধরনের ঘটনা, কি বলবেন? না, এইটাই একটা প্রতীকী ঘটনা। আসলে বার্তাটা এই যে শিক্ষাঙ্গন থেকে শিক্ষাকে দূর করো, পিটিয়ে ঘাড় ধাক্কা দিয়ে যেভাবে হোক শিক্ষাকে দূর করো, এবং তার দখলদারি যেতে হবে এই সমস্ত দুষ্কৃতীদের হাতে।
এই যে ঘটনাটা ঘটছে এটা কিন্তু সার্বিকভাবে একটি শাসক দল, তার শাসন ব্যবস্থা, শাসন প্রণালী এবং সেসবের মনোভাবকে প্রকাশ করে। লক্ষ্য করবেন যে এই সরকার ক্ষমতায় আসবার পর থেকেই দুর্নীতিদের এই দৌরাত্ম্য, শিক্ষাঙ্গনের দুর্নীতিদের এই দৌরাত্ম্য কিন্তু ব্যাপক মাত্রায় বেড়ে গেছে। আপনাদের যাদের স্মরণে থাকবে, রায়গঞ্জ কলেজ বিশ্ববিদ্যালয়ে তদানীন্তন অধ্যক্ষ দিলীপ দে সরকারকে যেভাবে মাঠের মাঝখানে কলার ধরে টেনে হিঁচড়ে নিয়ে এসে সেখানকার তৃণমূল কংগ্রেসের নেতা তিলক চৌধুরী এবং তার অনুগামীরা পিটিয়েছিলেন, মাঝদিয়া কলেজের ঘটনা, কিংবা ভাঙড়ে সেই আরাবুলের জলের জগ ছুঁড়ে মারা কলেজ শিক্ষিকার দিকে, কিংবা একের পর এক ঘটনার একটা ধারাবাহিক বোধহয় ইতিহাস লেখা যেতে পারে এই 12-14 বছরে যা ঘটেছে পশ্চিমবঙ্গের শিক্ষাঙ্গনে, যেখানে বহিরাগতরা এসে দাদাগিরি এবং যে দুষ্কৃতিক কর্মকাণ্ডের নমুনা রেখেছেন, সবটা মিলিয়ে শিক্ষাঙ্গনকে একটি সন্ত্রস্ত পরিবেশ করে তোলার সব রকমের প্রচেষ্টা ধারাবাহিকভাবে চলছে। এই সরকারের সঙ্গে আমি জানি না শিক্ষার কিসের সংঘাত, শিক্ষা স্বার্থের সঙ্গে তার কিসের সংঘাত, যে সেখানে একদল গুন্ডাকে, পরিষ্কার ছাত্র নামধারী বহিরাগত কতগুলো গুন্ডাকে ক্যাম্পাসে ক্যাম্পাসে ঢুকিয়ে সেখানে অসন্তোষ তৈরির চেষ্টা হয়, শিক্ষা ব্যবস্থাকে বানচাল করার চেষ্টা হয়, কেউ রেয়াত পায় না। এখানে তো একটি স্কুলের প্রধান শিক্ষকের এই পরিণতি দেখছি। আপনারা নিশ্চয়ই স্মরণে থাকবে আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তাকে ঘিরে ধরে কি ন্যাক্কারজনক ভাষায় দুষ্কৃতীদের তাণ্ডব চলেছিল। ফলে এই যাবতীয় ঘটনা বেড়ে ওঠে মানে প্রশাসন শীর্ষে বসে থাকা ব্যক্তিত্বটির প্রশ্রয়। যদি তিনি বলেন এসব ছোট ছোট ছেলেদের ঘটনা তারা ঘটিয়ে ফেলেছে, কাকদ্বীপ কলকাতা থেকে খুব বেশি তো দূরে নয়, খবর পৌঁছতে খুব বেশি সময় লাগার কথা নয়, আর বিশেষ করে আজকের ইলেকট্রনিক মিডিয়ার যুগে। অথচ এখনো পর্যন্ত এই লোকটির সম্পর্কে দলীয় স্তরে, প্রশাসনিক স্তরে কোনো পদক্ষেপ করা হয়েছে কিনা সে ব্যাপারে আমরা সম্পূর্ণ কি বলবো অন্ধকারে রয়েছি, বা আদৌ করা হবে কিনা। সামনে নির্বাচন, এই শক্তিগুলোকেই কাজে লাগিয়ে ভোট জোগাড় করতে হবে। অতএব সেই জন্য সম্ভবত এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়া বা পিছন দিকে দেখেও না দেখার ভান করা হচ্ছে। ফলে এই মুহূর্তে শিক্ষার পরিবেশ সন্ত্রস্ত। এই মুহূর্তে সামগ্রিকভাবে আমরা যারা শিক্ষাঙ্গনের সঙ্গে যুক্ত, আমরা প্রতিনিয়ত এক ধরনের কি বলবো দুশ্চিন্তার মধ্যে সময় কাটাই, যে এসেছিলাম শিক্ষাদান করতে, সম্মানের সঙ্গে সেই কাজ। এই বিষয়ে আমরা কথাও বলেছিলাম এবং সেক্ষেত্রে বলা হয়েছে যে বিষয়টি খতিয়ে দেখে যথোপযুক্ত পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই ঘটনা যে নতুন নয়, তার সপক্ষে আমাদের কাছে প্রমাণও রয়েছে। 2012 সাল থেকে অনেকবার, হয়তো তার আগেও ঘটেছে, কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে যে প্রমাণ রয়েছে 2012 সাল থেকে বেশ কিছু ঘটনার প্রমাণ রয়েছে আমাদের কাছে। কিন্তু আমার প্রশ্ন হলো, এবার কি প্রতিরোধ করার সময় এসে গিয়েছে? দেখুন, প্রতিরোধ করবেন কারা? প্রশ্ন হচ্ছে প্রতিরোধটা করবেন কারা? তার কারণ হচ্ছে এই যে প্রতিরোধের ভাবনা মানুষের ভেতরে ফুটছে, জেগে উঠছে, কিন্তু মুশকিল হচ্ছে প্রতি মুহূর্তে সেই প্রতিরোধ অন্য কোনো রাজনৈতিক স্বার্থে হাইজ্যাক হয়ে যাবে কিনা সেটা কেউ এই মুহূর্তে বুঝতে পারছেন না। ফলে কোনো রাজনৈতিক খপ্পরে মানুষ আজকে পড়তে চাইছেন না, আর তাই স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধ গড়ে তোলার জায়গাটাতে তারা দুর্বল হয়ে যাচ্ছেন। সমস্যা হচ্ছে সবকিছুকে অরাজনৈতিক করে দেখতে গেলেও তার একটা সংকট তৈরি হয়, আবার সবকিছুর ভেতরে রাজনীতিকে ঠেলে দিলেও তারও একটা সংকট তৈরি হয়। আমরা এই ভারসাম্যটা আসলে হারিয়ে ফেলেছি, আর হারিয়ে ফেলেছি বলেই আমাদের প্রতিরোধী ক্ষমতা বা বলা যাক ইমিউনিটি, আমাদের এই সমস্ত দুর্বৃত্তরা তো জীবাণুর মতো আমাদের শরীরকে, সমাজকে নষ্ট করে। ফলে এদের বিরুদ্ধে যে ইমিউনিটি আমাদের দরকার, সেই ইমিউনিটি সিস্টেম গুলিয়ে দিয়েছেন এই সরকারের, আমাদের এই সমাজের যে রক্ত সংবহন তন্ত্র অর্থাৎ কিনা শাসন প্রণালী, তার ভেতরে ঢুকে পড়া অন্য কিছু পরজীবীরা, যারা এখন আমাদের মগজের দখল নিয়ে বসে আছেন। এবং সেক্ষেত্রে এই পাইয়ে দেওয়ার রাজনীতি করে কিছু বশংবদ অংশকে তৈরি করেছেন তারা, যারা ভবিষ্যৎকে বুঝতে পারেন না, ভবিষ্যতের কি সর্বনাশ হয়ে যাচ্ছে সেটা বুঝতে চান না। আপাতত সাময়িক যে রিলিফ পাচ্ছেন, ওই মাসের শেষে 1000 টাকা বা ভোটের আগের দিন রাত্রিবেলায় 500 টাকার নোট বা 1 কেজি মাংস, এইটুকুই তারা স্বার্থের আকারে দেখেন। এবং স্বাভাবিকভাবেই তারা বুঝতে পারছে না তাদের সন্তানদের জন্য কর্মসংস্থান চুরি হয়ে যাচ্ছে, শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, স্কুল কলেজগুলো বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক, এবং এরপর কোথায় গিয়ে আমরা দাঁড়াবো সে ব্যাপারে তাদের কোনো সুদূর প্রসারী ভাবনা নেই। দিন আনা দিন খাওয়া মানুষ তারা একটা স্কুল উঠে গেল কি কলেজ উঠে গেল কি কোন শিক্ষক মার খেলেন তাতে তাদের কিচ্ছু যায় আসে না। কিন্তু মুশকিলটা হচ্ছে আমরা যারা শিক্ষিত অংশের মানুষ, আমাদের মধ্যে একটা অংশ নিজেদের কায়েমি স্বার্থ আদায় করার জন্য
এখনো এই দলটার সঙ্গে পৃষ্ঠপোষকে। তাহলে অমিতাভ বাবু, এই ধরনের ঘটনাগুলোর বিরুদ্ধে যে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত, কি কি পদক্ষেপ করা উচিত বলে আপনি মনে করেন? দেখুন, এই মুহূর্তে যদি পদক্ষেপ করবারই হয় তাহলে সেটা সাংবিধানিক পদক্ষেপ দরকার। সাংবিধানিক পদক্ষেপ সরাসরি এই সরকারের প্রশাসনিক ব্যর্থতার জন্য গণহারে রাষ্ট্রপতির কাছে দাবি জানানো উচিত। অনতিবিলম্বে এই রাজ্যে তিনি হস্তক্ষেপ করুন। এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সার্বিকভাবে ভেঙে পড়েছে, দুর্বৃত্তদের হাতে চলে গেছে। আদালতকে জানানো উচিত, সুপ্রিম কোর্টকে জানানো উচিত প্রতিদিন কি মিথ্যাচার ব্যভিচার করে এই সরকার ব্যবস্থা আমাদের জনগণের উপরে নিষ্পেষণকে চাপিয়ে দিচ্ছে। এবং এই সাংবিধানিক প্রতিরোধের পাশাপাশি যেখানে এরকম ধরনের দুর্বৃত্তায়নের ঘটনা ঘটবে, এলাকা ভিত্তিক জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে। সেটা রাজনৈতিক ব্যানারকে সরিয়ে রেখে যদি সম্ভব হয় তাই হোক, আর যদি প্রয়োজন হয় বিরোধী রাজনৈতিক শক্তিকে নিয়ে হলেও, সেই যেহেতু তাদের একটা সংগঠিত শক্তি থাকে, সেই সংগঠিত শক্তির সঙ্গেই এই ময়দানটাতে নামতে হবে। নতুবা এই দুর্বৃত্তদের দেশ ছাড়া করা যাবে না। আপনাদের শুনলে আপনারাও হয়তো খবর করেছেন যে ওই বাণীপুর কলেজ, তার বাউন্ডারি ওয়াল নেই বলে তার জমি মাফিয়ারা দখল করে নিচ্ছেন এবং মানে অবাধে চলছে সেখানে জমি লুণ্ঠন। বেচারা অধ্যক্ষা বারবার আইসির কাছে চিঠি লিখছেন, অথচ সেখানে আইসি মানে কোনো পদক্ষেপই করছেন না। এই একই রকম ভাবে আপনারা হয়তো দেখেছেন কাল বা পরশুর ঘটনা, হেরিটেজ ঘোষিত বালিতে অক্ষয় দত্তের স্মৃতি বিজড়িত ভবনটি জেসিপি নিয়ে এসে সেটাকে ভেঙে গুড়িয়ে প্রমোটাররা দখল করতে চাইছেন। এত স্পর্ধা হয় কি করে? এই বাংলা বাঙালি বলে প্রতিনিয়ত এই মুহূর্তে চিৎকার করা একটি শাসক দল, তারা এই যে বাঙালি শিক্ষা দীক্ষা, বাঙালি শিক্ষক মর্যাদার উপরে এই যে আক্রমণ নামিয়ে নিয়ে আসছে, তারই দলের ক্যাডাররা, গুন্ডারা বা মানে দুর্বৃত্তরা এগুলো দেখতে পান না। খুব স্বাভাবিকভাবেই আরো অনেকগুলো প্রশ্ন উঠতে শুরু করেছে, একটু সঙ্গে থাকতে বলবো। আর এই ঘটনার জেরে যেমনটা বলছিলাম, সর্বত্রই নিন্দার ঝড় উঠেছে, রাজনৈতিক মহলের শোরগোল। দিলীপ ঘোষ তিনি এই বিষয়ে কিভাবে কি বলছেন, কিভাবে দেখছেন গোটা বিষয়টিকে তিনি দেখুন। কলেজে ইউনিভার্সিটিতে কোথাও পড়ার পরিবেশ নাই, লুটপাট, মস্তানি, দাদাগিরি আর ইউনিয়নবাজির নামে টাকা তোলা এসবই চলছে। সেজন্য আজকে সরকার ডিসিশন নিচ্ছে 8,000 স্কুল বন্ধ হয়ে যাবে। কিন্তু এই যে পরীক্ষা হয়েছে, যদি পুনর্নিয়োগ না হয় তো 28,000 স্কুল বন্ধ হয়ে যাবে। পড়াশোনাটা হবে কোথায়? গ্রামগঞ্জের সাধারণ মানুষের ছেলেমেয়েরা কোথায় পড়বে? দেখো শাহানা, আজকে 2025-এর এই স্কুলের এই ঘটনা আমাদেরকে দেখতে হলেও সেখানেই শেষ নয়। যদি 2012-র ঘটনার দিকে আমরা একটু আলোকপাত করি, সেখানে ওয়েবকুপার প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে একেবারে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল। সেখানেও শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের নক্কারজনক ঘটনা ঘটেছিল। 2012 ভাঙড় কলেজ, যেখানে ওয়েবকুপার প্রার্থী নির্বাচনে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ভূগোলের অধ্যাপিকাকে জগ ছুড়ে আরাবুল ইসলাম। এই অভিযোগের পর 2013-র 13ই আগস্ট আবারও ভাঙড় কলেজ, আবারও শিরোনামে আসে ভাঙড় কলেজ। ভারপ্রাপ্ত অধ্যক্ষকে পদ থেকে সরানোর অভিযোগ আরাবুল এবং ছেলে হাকিবুলের বিরুদ্ধে। ঠিক তারপর 2016-র 25শে আগস্ট ফ্রেজারগঞ্জ কৃষ্ণপ্রসাদ আদর্শ বিদ্যাপীঠ, যেখানে শিক্ষকদের মারধর এমনকি বোতল ছোড়ার অভিযোগ ওঠে। একেবারেই তাই, অর্থাৎ তুমি 13 বছর আগের ঘটনা থেকে বর্ণনা দেওয়া শুরু করলে 2012, 2013, 2016। এরপর আমি 2022 সালের কথা বলি। 2022-এর এপ্রিল আলিয়া বিশ্ববিদ্যালয় উপাচার্যকে অকথ্য গালিগালাজ, হুমকির অভিযোগ তৃণমূলের ছাত্রনেতা গিয়াসউদ্দিন মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। 2016 সালের বিষয়টি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে গ্রাফিক্সের মাধ্যমে। ফ্রেজারগঞ্জ কৃষ্ণপ্রসাদ আদর্শ বিদ্যাপীঠ, মাসুমা ঠিক যেমনটা তুমি বললে, শিক্ষকদের মারধর, বোতল ছোড়ার অভিযোগ উঠেছিল। সেক্ষেত্রে শিক্ষিকাদের অশ্লীল মন্তব্যেরও অভিযোগ। কাঠগড়ায় ছিলেন তৃণমূলের বুথ কমিটির সভাপতি এবং তারপর আমি বলছি 2022 সালের কথা, সেখানেও কিন্তু কাঠগড়ায় ছিলেন এই শাসক দলেরই নেতা। এরপর আমরা যদি 2022-এর পর 3 বছর এগিয়ে যাই, অর্থাৎ 2025 সাল, অর্থাৎ এই বছরেরই ঘটনা, 17ই আগস্ট গত মাসের ঘটনা, ভাঙড় আবারও সেই 2012-র কথাও বলছিলে ভাঙড়, 2013-র কথাও বলছিলে ভাঙড়, আবারও শিরোনামে ভাঙড়। 2025-এর 17ই আগস্ট খেলা হবে দিবসে শিক্ষক পেটানোর অভিযোগ। অভিযুক্ত ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ খয়রুল ইসলাম। আর সেই ঘটনার পর দেখো 17 তারিখের পর যদি 23 আগস্টের ঘটনার দিকে আমরা আলোকপাত করি, তাহলে শিরোনামে মালদার হবিবপুর, সেখানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল। শুধুমাত্র নয়, আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি দিয়েছিল তৃণমূলের শ্রমিক নেতা। আর ঠিক তারপর এই বছরই 26 আগস্ট অর্থাৎ গত মাসের ঘটনা,
কয়েকদিন আগের ঘটনা, যেখানে পলাশীপাড়া স্কুলে পঞ্চায়েত প্রধানের দাদাগিরির ছবি আমরা দেখেছিলাম। শিক্ষকদের সঙ্গে অভব্য আচরণ করেছিলেন তারা। তৃণমূল নেতার সেই অভব্য আচরণের ভিডিও পর্যন্ত ভাইরাল হয়েছিল, সেই ভাইরাল ভিডিও আমরা দেখিয়েছিলাম দর্শকদের। অর্থাৎ 2025-এরই একেবারে আগস্ট মাসের তিনটে ঘটনার বর্ণনা আমরা দিলাম। 23 আগস্ট 2025-এর ঘটনা, যেখানে মালদার ঘটনা, হাবিবপুরের ঘটনা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল। 2025-এর 26 আগস্ট যেমনটা মাসুমা বলল, এরপর নদিয়ার পলাশীপাড়া, সেখানেও কিন্তু পলাশীপাড়া স্কুলে পঞ্চায়েত প্রধানের দাদাগিরির অভিযোগ উঠেছিল। একেবারে শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষকদেরকে একেবারে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, শুধুমাত্র নয়, অভব্য আচরণ করা হয়েছিল। আর বারংবার শিরোনামে শাসক নেতাদের নাম। অভিযোগ বলছে যে ঘটনাগুলো সামনে আসছে, সেই ঘটনার সূত্রপাত ধরে এই অভিযোগগুলো সামনে আসছে। অমিতাভ দাকে সঙ্গে থাকার জন্য অনুরোধ করবো, আলোচনার আরো কিছুটা অংশ বাকি রয়েছে এবং অবশ্যই সময় অল্প রয়েছে। আমি অমিতাভ দার কাছে যাব সরাসরি। অমিতাভ দা, আমরা বেশ কিছু ঘটনার ছবি গ্রাফিক্সের মাধ্যমে তুলে ধরলাম 2012 সাল থেকে, এবং আপনি বিরতিতে যাওয়ার আগেই ইমিউনিটি সিস্টেম নিয়ে কথা বলছিলেন। তাহলে ইমিউনিটি সিস্টেম একেবারে খারাপ হয়ে গিয়েছে বলে, সামাজিক অবক্ষয় এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, সে কারণেই কি এই ঘটনার বারবার ঘটেই চলেছে, মানে পুনরাবৃত্তি একই ঘটনার? একেবারেই আমার মনে হয় এর সঙ্গে রবীন্দ্রনাথের একটি কথাকে স্মরণ করা যেতে পারে, কার নিন্দা করো তুমি, তোমার এ আমার পাপ, আমরাই এই সরকারকে এনেছি, আমরাই এই সরকারকে ক্ষমতায় এতদিন থাকতে দিয়েছি, অতএব এই পাপ, এই আবর্জনা আমাদের ঘাড়ে এসে চেপে বসবে, এটা অনিবার্যই ছিল। মানুষ আজ দেখুক, মানে মানুষের সিদ্ধান্ত নেওয়ার সময় তো এগিয়ে আসছে, আরো একটা নির্বাচন সামনে, মানুষের এইগুলো দেখেও যদি চোখ আজকে না খোলে, সুতরাং বাংলাটা তলিয়ে যেতে খুব বেশি সময় লাগবে। আমি যদি সরকার বা এই বিষয়ে না গিয়েও কথা বলি, মানুষের তো নিজস্ব কিছু দায় থাকে সামাজিক জীব হিসেবে, তো সেই দায়িত্বটা হচ্ছে মানুষ এই মুহূর্তে, মানুষ এই আমার ধারণা, মানুষ ওই যে বলছিলাম, মানুষ তো কোনো একটা শ্রেণী নয়, তার বিভিন্ন স্তর আছে। এই সরকারি মনোভাবে মানে ওই জুতো মেরে গরুদান প্রক্রিয়া, তার ভেতরে তারা জুতো মারাটা দেখছেন না, কারণ জুতোটা তো পড়ছে এই শিক্ষক, অধ্যাপক, শিক্ষাকর্মী, এদের ঘাড়ের ওপরে। অতএব কে জুতো খেলেন তাতে কিছু যায় আসছে না তাদের, তারা কেবল গরুদানটাকে দেখতে পাচ্ছেন, যে সাইকেল পাওয়া যাচ্ছে, নতুন নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, কলেজ ভবনের বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে, সেখানে যে অধ্যাপক নেই বা অধ্যাপকরা প্রতিনিয়ত লাঞ্ছিত, সেখানে যে পড়াশোনার পরিকাঠামো নেই, সেখানে ছাত্রছাত্রী ভর্তি নিয়ে কি ধরনের ন্যাক্কারজনক টালবাহানা এবং রাজনীতি চলতে থাকে। এমনকি এবারের যখন ফলাফল, ওই জেইর ফলাফল বেরোনোর সময় আসলো, তখনও যা যা কিছু ঘটনাগুলো ঘটেছে, প্রত্যেকটাকে যদি কালক্রমে আপনারা বিচার করে দেখেন, তাহলে বুঝতে পারবেন এই গোটা প্রক্রিয়াটাতে, এই যে জুতো মেরে গরুদানের প্রক্রিয়া, তাতে জুতো যারা খাচ্ছেন আর গরু যারা পাচ্ছেন, এই দুয়ের ভেতরে স্পষ্ট বিভাজন তৈরি করে দিয়েছে শাসকবর্গ। যারা জুতো খাচ্ছেন তাদেরকে গণশত্রু বানিয়ে তোলা হয়েছে, ওরা অনেক মাইনে পায়, ওরা অনেক সুবিধা ভোগ করে, ওরা ওদের ছেলে মেয়েদের বেঙ্গলি মিডিয়াম স্কুলে পড়ায় না, ইংলিশ মিডিয়ামে পড়ায়, ওরা বড় বড় সুবিধাজনক জায়গায় চলে যায়। আমার আপনার বাচ্চা স্কুলে, আপনি এই বাংলাতেই দেখেছি আমরা, সেদিন নিয়োগ পরীক্ষা শেষ হলো, গেটে দাঁড়িয়ে এক পরীক্ষার্থীকে জিজ্ঞাসা করা হলো কেমন হলো পরীক্ষা, হলো, বাকি তো দিদি আছেন, দিদি দেখবেন। ঠিক এখানে অমিতাভ দা আলোচনায় আসবো, তবে তার আগে প্রধান শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক চন্দন মাইতি এই বিষয়ে কি বলছেন একবার শোনাবো। এই ঘটনার তীব্র নিন্দা জানাই, অবিলম্বে দোষীদের যেন গ্রেপ্তার করা হয়। মিলন বাবু এবং ওই কাকদ্বীপ বীরেন্দ্র, এই রেজাল্ট এলাকায় প্রচুর ছাত্রছাত্রী, তারা কৃতিত্বের সাক্ষ্য রাখে। প্রতিষ্ঠিত একটি বিদ্যালয়ের মাননীয় টিচার ইনচার্জ যেভাবে মিলনবাবু আক্রান্ত হয়েছেন, আমরা অবাক হচ্ছি, বিস্মিত হচ্ছি। প্রশাসনের কাছে, শিক্ষা দপ্তরের কাছে অবিলম্বে যদি এদের গ্রেপ্তার না করা হয় যারা এই কাজ করেছেন, আর প্রশাসনিক ব্যবস্থা, পুলিশের ব্যবস্থা যদি না নেওয়া হয়, তাহলে আগামী দিনে স্কুলগুলো এই ধরনের অরাজকতায় ভরে যাবে। আমরা কোনোভাবে এটাকে সমর্থন করি না। আমি সরাসরি আলোচনায় যাব, অমিতাভ দা রয়েছেন সঙ্গে। অমিতাভ দা, রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, একজন মানুষ, শিক্ষার কারিগর যারা, শিক্ষা প্রতিষ্ঠানের যারা গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ থাকেন, সেই শিক্ষকদেরকে বারংবার হেনস্থা করা হচ্ছে, আর কিছু মানুষ তারা ক্ষমতার আস্ফালন ঘটাচ্ছে দিনের পর দিন। এই ঘটনাগুলো তো সামনেও আসছে, কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন, কি মনে করেন?
পদক্ষেপের জায়গাটা কোথায়? এই যে একটু আগে যে বিবৃতিটি আপনারা শোনালেন, দেখুন তাতে কিন্তু কোনো পদক্ষেপের জায়গা নয়। তিনি কি বলছেন, এমন এদের যদি গ্রেফতার করা না হয় তাহলে ভবিষ্যতে আরো বড় সমস্যা বাড়বে। সে কথা তো আমরা জানি। আপনি একটি প্রধান শিক্ষক সংগঠনের নেতৃত্ব, আপনি কেন এই মুহূর্তে আপনারা উদ্যোগ দিচ্ছেন না সংগঠনের পক্ষ থেকে এফআইআর করার? আপনারা কেন উদ্যোগ দিচ্ছেন না এই ঘটনাকে কন্ডেম করে এই অপরাধীদের গ্রেফতারের দাবি তুলে কর্মবিরতিতে যাওয়ার? আপনারা কেন এই সিস্টেমকে অচল করে দিচ্ছেন না? যখন দেখতে পাচ্ছেন আপনাদেরই সহকর্মী আক্রান্ত, তখন স্বর মিলিয়ে যাচ্ছে, ভবিষ্যতে আরো বড় হবে এই বলে আপনি পাশ কাটিয়ে যাচ্ছেন, চালাকি করছেন পদে বসে, সংগঠনের পদ পেয়ে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এদের পেছনে প্রশ্রয়দাতা এদেরই একটা অংশ। এই শিক্ষাঙ্গনে ঢুকে থাকা কিছু শিক্ষক নামধারী স্বার্থান্বেষী মানুষ, যারা 21শে জুলাই অমুক সভায় চলো ব্যানার ধরে স্কুলের সামনে দাঁত কেলিয়ে ছবি তুলতে ভালোবাসেন, সেই অংশের মানুষজনরাই পরোক্ষে প্রশ্রয় দিচ্ছেন এই সমস্ত অপরাধীদের। বলছেন যারাই প্রকাশ্যে সিসিটিভি ক্যামেরা দেখা যাচ্ছে একটি মাত্র দুষ্কৃতী, ওর পেছনে আরো একটি লোকও নেই, তাকে চিহ্নিত করা যাচ্ছে না, এখনো খতিয়ে রাখতে হবে। এটাই তো বিতর্কের জায়গা, এটাই তো প্রশ্ন। সময় সংক্ষিপ্ত, ধন্যবাদ জানাতে হচ্ছে আপনাকে। আর এই যে একটা বিষয় উঠে আসে, কোনো মানুষ যখন বিপদে পড়ে, এটা এই সময়ে দাঁড়িয়ে একটা যেন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে শাহানা, যে কোনো মানুষ বিপদে পড়লে আমরা ঝাঁপিয়ে পড়ার আগে ভাবি যে আমরা ঝাঁপিয়ে পড়তে গেলে বিপদে পড়বো না তো। এখানে যখন শিক্ষককে হেনস্থা করা হচ্ছে, হেনস্থা করছেন যারা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূর, সেই শিক্ষককে সে বাঁচানো, কেউ এগিয়ে আসা, এই বিষয়গুলোও কোথাও গিয়ে দেখা যাচ্ছে না। একেবারেই সর্বস্তরে শান্তি ফিরুক, এটাই আমাদের একমাত্র প্রার্থনা। তবে জিরো আওয়ারের সময় এখানেই শেষ হয়েছে।